আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। গত ২৪ ঘণ্টায় গাজার ৫০টি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্যালিস্টিক ইন্টারসেপ্টর ব্যবহার করে হুইসেল বাজিয়ে লোহিত সাগরে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইসরায়েল। সিরিয়ার পশ্চিম আলেপ্পোর ফ্যাক্টরিতে ইসরায়েলি হামলা, বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী ১৬ সদস্য নিহত। আবারও ত্রাণ তৎপরতা শুরু করার জন্য রাফা ক্রসিং থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে বলল মিশর। ভারতের নাকের ডগায় গোপনে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, ব্যাপক দুশ্চিন্তায় ভারত সরকার। চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদত দেয়ার একাধিক অভিযোগ জেলেনস্কির, একেবারেই পাত্তা দিল না বেইজিং। এবং সর্বশেষে একদিনেই ৫০টি ইউক্রেনীয় ড্রোন ও ২৩টি হিমার্স রকেট ধ্বংস। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শত করেই ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে রাশিয়া। আর এই বিষয়টা নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। গত ২৪ ঘণ্টায় গাজার ৫০টি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সামরিক অবকাঠামো, অস্ত্রের ডিপো এবং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি লক্ষ্যে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। পুরো গাজা জুড়ে ইসরায়েলের সর্বশেষ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। বুরেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬ নারী এবং ১ শিশু নিহত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধে সাফল্য অর্জনে স্পষ্টত ব্যর্থ হয়েছে ইসরায়েল। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল। এ বিষয়ে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ওমর আসুর বলেছেন, ইসরায়েলের সামরিক কৌশল ৩ টাকার কৌশলের উপর নির্মিত। এর মধ্যে রয়েছে গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা, যার মধ্যে ১ কিমি প্রশস্ত বাফার জোন, গাজাকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করার জন্য সালাহ আল-দিন রাস্তা বরাবর অবস্থান নেওয়া, নেটজারিন করিডোর দখলে নেওয়া, এসব জায়গায় তাদের শক্তিশালী অবস্থান তৈরি করা এবং তারপরে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা, যার লক্ষ্য হামাসের সেল এবং অন্যান্য সামরিক গোষ্ঠীকে ক্ষয় ও ধ্বংস করা। তিনি বলেন, তারপর যখন তাদের বাহিনী ক্লান্ত হয়ে যায়, পুনরায় মোতায়েন করা এবং অভিযান অব্যাহত রাখা এবং এভাবে পুনরাবৃত্তি ঘটানো। কিন্তু জাবালিয়া শরণার্থী শিবিরে আমরা যা দেখেছি, ইসরায়েলের এই কৌশল কাজ করছে না। এই সামরিক কৌশল আরও বেশি বেসামরিক মৃত্যুর কারণ হচ্ছে এবং নেতানিয়াহু সরকারের উপর আরও বেশি আন্তর্জাতিক চাপের তৈরি করছে। স্পষ্টতই তারা রাফাতেও তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। এদিকে লোহিত সাগরে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্যালিস্টিক ইন্টারসেপ্টর ব্যবহার করে সোমবার এ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বন্দর নগরী আইলাতে হুইসেল বাজিয়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর পর মূলত ওই ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্রটি কারা উৎক্ষেপণ করেছে সেটিও জানায়নি ইসরায়েলি সেনারা। এছাড়াও সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে আজ সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ জন সদস্য নিহত হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শত শতবার বিমান হামল চালিয়েছে ইসরায়েল। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহ সহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে। তবে গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এ ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে আবারও ত্রাণ তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চায় মিশর। রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির ২ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। মে মাসে রাফা শহরে আক্রমণ শুরু করার সময় ইসরায়েল এই ক্রসিংটির ফিলিস্তিনি পাশটি দখল করে নেয়। পরে তারা গাজার সঙ্গে মিশরের পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে ক্ষুব্ধ মিশর এই গুরুত্বপূর্ণ ক্রসিংটিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের হুমকি দেয়। মিশরের ওই ২ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ক্রসিংটি ফের চালুর বিষয়ে কোনো চুক্তি না হলেও রোববারের বৈঠকটি ইতিবাচক ছিল। বৈঠকে মিশরের প্রতিনিধিরা বলেছেন, যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাজ আবারও শুরু করতে রাজি হয়, তবে তাদের কার্যক্রম তদারকি করার জন্য সীমান্তটি ইউরোপীয় পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। এর জবাবে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাফা ক্রসিংয়ের কার্যক্রমের বাধাগুলো অপসারণে তারা দ্রুত কাজ করবেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস। এখন ইসরায়েলি সারার অপেক্ষায় আছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাওকুরি কথা বলেছেন। তিনি বলেন, সর্বশেষ জিম্মি যুদ্ধবিরতি চুক্তিকে ইতিবাচকভাবে দেখেছে। এখন ইসরায়েলের প্রতিক্রিয়া কি সেটার অপেক্ষা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাওকুরি গাজা সীমান্ত এবং মাদ্রিদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য বর্তমানে শাওকুরি স্পেনে অবস্থান করছেন। সেখানে তিনি আরও বলেন, মিশর রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি উপস্থিতি প্রত্যাখ্যান করে, আর অবশ্যই ফিলিস্তিনি প্রশাসন ছাড়া রাফা ক্রসিংয়ের কাজ চালিয়ে যাওয়া কঠিন। এদিকে ভারতের নাকের ডগায় গোপনে যুদ্ধবিমান মোতায়েন করছে চীন, কিন্তু রাডারে ধরা না পড়ায় সাধারণভাবে বিমানগুলোকে অনুমান করা সম্ভব নয়। সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা যায়, সিকিম সীমান্ত থেকে অন্তত 150 কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের শিগাৎসে বিমানবন্দরে 6টি অত্যাধুনিক জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে বিমানবন্দরটির দূরত্ব 290 কিলোমিটারেরও কম। এই হাসিমারাতেই রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। শিগাৎসে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর, সেই শহরেই রয়েছে বিমানবন্দরটি। সেখানে সারা বছরই জে-10 যুদ্ধবিমান এবং KJ-500 বিমান রাখা থাকে। তবে জে-20 যুদ্ধবিমান এই প্রথম। সমুদ্রপৃষ্ঠ থেকে বিমানবন্দরটির উচ্চতা 12,408 ফুট। বিমানবাহিনীর ঘাঁটির পাশাপাশি অসামরিক ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। সেখানে একটি Y-20 মালবাহী বিমানও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেনাদের প্রয়োজনীয় সামগ্রী ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে। এছাড়াও সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে তিনি আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন বারবার নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদত দেয়ার একাধিক অভিযোগ আনলেন। তার মতে, চীনের মদতের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়ার সহায়তা করছে চীন। রাশিয়া সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীনও সম্মেলনে যোগ না দেয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি নাম না নিয়েও জেলেনস্কি বলেন, অন্যান্য অনেক দেশের উপর সম্মেলনে অংশ না নেয়ার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করছে চীন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তারও আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকারও অনুরোধ করেন জেলেনস্কি। তার মতে, এখনও পর্যন্ত 100 দেশ ও প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নেয়ার অঙ্গীকার করেছে। তবে জেলেনস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি চীন এবং সম্মেলনে উপস্থিত চীনা প্রতিরক্ষামন্ত্রী দং জুন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎও করেননি। এছাড়াও ইউক্রেনে শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনও সেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলার অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে শত করেছে রাশিয়া। আজ সোমবার এই সতর্কতার কথা বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় হামলাকে উদ্বুদ্ধ করা যুক্তরাষ্ট্রের ভুল হবে। এই ভুলে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাশিয়ার প্রাথমিক সতর্কতামূলক রাডার সিস্টেমে আক্রমণ করার জন্য ইউক্রেনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তাছাড়া কিয়েভের এই ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে মস্কো। এদিকে আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত দিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 2টি MiG-29 বিমান ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত দিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী 50টি ইউক্রেনীয় ড্রোন, 23টি হিমার্স রকেট, 2টি তোচকা ইউ ক্ষেপণাস্ত্র, একটি নেপচুন ক্ষেপণাস্ত্র এবং 3টি ফরাসি তৈরি হ্যামার এয়ার বোমা ধ্বংস করেছে। এছাড়া রাশিয়ান বাহিনী একটি ইউক্রেনীয় P-18 রাডারে আঘাত করেছে, যা বিমান লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও গত দিনে রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের দায়িত্বে থাকা এলাকায় ইউক্রেনের 465 সেনা, একটি ট্যাঙ্ক, 3টি সাঁজোয়া যুদ্ধযান ও 5টি পিকআপ ট্রাক মাটির সাথে মিশে ফেলেছে। এছাড়াও একটি ব্রিটিশে নির্মিত S-90 ব্রেভহার্ট 155 মিলিমিটার স্বচালিত হাউইটজার, একটি এমস্টাবি 152 মিলিমিটার হাউইটজার এবং একটি গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।